বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন হস্তান্তর করলেন মোদির কাছে। নরেন্দ্র মোদিকে চীন ভারত সীমান্ত সমাধানের প্রস্তাব দিলেন ট্রাম্প, নাকচ করল দিল্লি। ইসরায়েল এবং পশ্চিমাদের রুখে দিতে কড়া হুঁশিয়ারি ইরানের, সামরিক শক্তি বাড়ানোর আদেশ খামেনির। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ান নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এলেও এ বিষয়ে আলোচনা খুব একটা এগোয়নি। চুপসে গেল বাংলাদেশ বিরোধীদের প্রত্যাশার বেলুন। যদিও উত্তর বা প্রতিক্রিয়া যেমন চেয়েছিলেন তেমনটি পায়নি বাংলাদেশি গণ অভ্যুত্থান বিরোধী গোষ্ঠী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের যুক্তরাষ্ট্র সফরের দিকে ভারতীয়রা তো বটেই, শুরু থেকেই নজর ছিল গণ অভ্যুত্থানে স্বৈরাচার তাড়ানো বাংলাদেশের আপামর জনতার। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বহু প্রত্যাশিত বৈঠকের পর দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বাইরে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন ভারতের সাংবাদিকরা। জবাবের ভঙ্গিতেই ট্রাম্প বুঝিয়েছেন এ বিষয়ে খুব একটা আগ্রহ নেই। মোদীর অনুগত নেতা আর গণমাধ্যমের হুমকি ধমকির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উপর ভর করে বর্তমান বাংলাদেশকে শায়েস্তার নয়া চেষ্টাও হাতছাড়া হলো। এখন কি করবে ভারত? কোন কূটকৌশলে আটকাবে ফ্যাসিবাদ স্বৈরাচারের শিকল ছেড়ে গণতন্ত্রের পথে আগুয়ান বাংলাদেশকে? ভারতের এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, সাবেক বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত থাকায় বর্তমান প্রশাসনের ভূমিকা কি থাকবে। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জুনিয়র সোরসের সাম্প্রতিক বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন ওই সাংবাদিক। ট্রাম্পের উত্তরে ছিল অনাগ্রহের ছাপ। বাংলাদেশ নিয়ে খেলতে চাইলেও সুচতুর খেলোয়াড় ট্রাম্প বল ঠেলে দেন মোদির দিকে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন। আর সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। তাই আমি এই প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি। রুশ আর ইউক্রেন কে বীচ কা এখানেই শেষ নয়। বৈঠকের আগেই ভারতের উদ্দেশ্যে ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর হুমকিতে অস্বস্তিকর পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন ট্রাম্প, যার প্রভাব পড়ে বহু প্রত্যাশিত হোয়াইট হাউসের বৈঠকে। হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর চড়া শুল্ক বসায় তাদের উপর একই হারে পাল্টা শুল্ক বসবে। এই তালিকায় যে ভারত সবার উপরে থাকবে তা কোনো রাগঢাক না রেখে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে কথা হয়েছে ট্রাম্পের অতি পছন্দের বাণিজ্য বাড়ানো আর যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিলের বিষয়ে। 2023 সালের মধ্যে দুই দেশের পারস্পরিক বাণিজ্য $50,000 কোটি উন্নীত করার আশাবাদ জানিয়েছেন মোদি। আর যুক্তরাষ্ট্র থেকে তেল, গ্যাস আর সামরিক সরঞ্জাম কিনবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিক্রির। ট্রাম্পের সাথে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে আলাদা বৈঠক করেছেন মোদি। ভারতের একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ ওই দুই বৈঠকেও বাদ পড়েনি বাংলাদেশ প্রসঙ্গ। মেহরাব হোসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র। এরপরও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে নানা রকম সংবাদ পরিবেশন করছে ভারতের বিভিন্ন মিডিয়া, যার বেশিরভাগই উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল তথ্যে ভরা। এবার হাসিনাকে সরাতে জড়িত ছিল ইউএসআইডি এমন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী কিছু গণমাধ্যম। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে নানা রকম সংবাদ পরিবেশন করছে ভারতীয় মিডিয়া, যার বেশিরভাগই উদ্দেশ্য প্রণোদিত ও ভুল তথ্যে ভরা। এবার শেখ হাসিনা সরকারের পতন নিয়ে নতুন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী কিছু গণমাধ্যম, যেখানে দাবি করা হচ্ছে হাসিনাকে সরাতে জড়িত ছিল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID। বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সংস্থা USAID যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে সংস্থাটির পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে $489 মিলিয়ন খাদ্য সহায়তা। সম্প্রতি USAIDর মহাপরিচালককেও বরখাস্ত করেছেন ট্রাম্প, যা সংস্থাটিকে চরম সংকটের মুখে ফেলেছে। এর মাঝেই বাংলাদেশে সরকার পতনের পেছনে USAIDকে দায়ী করে প্রতিবেদন প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে USAID। সংস্থাটি বিভিন্ন দেশের গণতান্ত্রিক চর্চা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী দুর্বল জনগোষ্ঠীর কল্যাণকে উন্নীত করার লক্ষ্যে কাজ করে। তবে সেটি মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়, আর সে লক্ষ্যেই বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার খরচা করেছে সংস্থাটি। একই দাবিতে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। গত বছর USAID থেকে $202 মিলিয়ন সহায়তা পেতে গ্রান্ট এগ্রিমেন্টে সই করে বাংলাদেশ। এরপরই বাংলাদেশের সাথে USAIDর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সাপ্তাহিক পত্রিকা দ্য সানডে গার্ডিয়ান। তবে ভারতীয় গণমাধ্যমের এসব প্রতিবেদনের যথার্থতাকে এবার প্রশ্নের মুখে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। দুই নেতার বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন তারা। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়ে ট্রাম্প জবাব দেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে দাবি করেছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা জ্যাক সুলিভান। ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এরপরও মার্কিন প্রেসিডেন্টকে এমন প্রশ্ন করে বসলেন ভারতীয় সাংবাদিকরা, যদিও মার্কিন কর্মকর্তাদের কেউই এসব দাবিকে গ্রাহ্য করছে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চীন ও ভারতের মধ্যকার সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর এ প্রস্তাব দেন তিনি। বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চীন ভারত সীমান্তে চলমান সহিংসতা দীর্ঘদিন ধরেই চলছে। বিষয়টি সমাধানে তার সরকার কাজ করতে চান। এদিকে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত সরকার বলছে, তারা সবসময় এ ধরনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক পদ্ধতি গ্রহণ করে থাকে। নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে ব্রিফিং করার সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, তাদের কোনো প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকলে সেটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। ইরানের একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করলে তৈরি করা হবে হাজারো ঘাঁটি। যত চেষ্টাই করুক না কেন ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা হার মানবে না তেহরান। সম্প্রতি ইরানের পারমাণবিক অবকাঠামোতে 6 মাসের মধ্যে ইসরায়েলি হামলার খবর প্রকাশের পর কড়া ভাষায় জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মুখেও শোনা গেল একই সুর। জানিয়েছেন, কোনোভাবেই থামবে না ইরানের সামগ্রিক অগ্রগতি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
পশ্চিমাদের শত্রুতাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতাপের সাথেই টিকে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির অগ্রগতি নিয়ে শত্রুদের মধ্যে অনেক আগে থেকেই ছিল ভয় ও দুশ্চিন্তা। সে কারণে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ইরানকে কোণঠাসা করার পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে নতুন করে সামরিক সক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে আঞ্চলিক পরাশক্তি ইরান। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করলে বিনিময়ে বানানো হবে 1000 নতুন ঘাঁটি। তবুও শত্রুরা থামাতে পারবে না তেহরানের গতি। আমাদের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ অথবা অন্য কোথাও আঘাত করার হুমকি দিচ্ছে শত্রুরা। তাদের বলছি, তোমরা যদি চাও তাহলে এগিয়ে যাও এবং আক্রমণ করো। সেসব ঘাঁটি তৈরি করেছে আমাদের তরুণ বিজ্ঞানীরা। তোমরা আরও 100 স্থানে আঘাত করলে তারা আরও 1000 স্থাপনা তৈরি করবে। তোমরা তাদের ধ্বংস করতে পারবে না। একটি ভবন হয়তো তোমরা ধ্বংস করতে পারো, তোমরা সেখানে এসে আক্রমণ করতে পারো ঠিকই, কিন্তু যারা এটি তৈরি করেছে যদি তারা উপস্থিত থাকে এবং সচেতন থাকে তাহলে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না। এমন কিছু ঘটালেও তারা নতুন করে আবার নির্মাণ করবে। ইরানের পারমাণবিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল স্থাপনার উপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করতে শুরু করেছে ইসরায়েল ও তার গডফাদার যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, চলতি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আক্রমণ চালাতে পারে ইসরায়েল। ভয় তো পরের কথা, এসব হুমকির তোয়াক্কাও করছেন না সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তেহরানের শীর্ষ নেতারা, বরং শত্রুদের ঠেকাতে পুরোদমে চলছে ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কণ্ঠে শোনা গেল একই সুর। দেশ জাতীয় ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টি কোনো তুচ্ছ কিছু না। আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতা আজ সুপরিচিত। ইরানের প্রতিরক্ষামূলক শক্তির কথা সবাই স্বীকার করে। আমাদের বর্তমান অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। এগিয়ে যাওয়ার প্রক্রিয়া থামা উচিত নয়। আমাদের ক্ষেপণাস্ত্র কতটা নির্ভুল হবে আগে সেটার একটি সীমা নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি পূর্বের সেই সীমা এখন আর যথেষ্ট নয়। আমাদের এগিয়ে যেতে হবে। শত্রুদের হাস্যকর হুমকির মুখে নিজেদের পরিচয়, চরিত্র, শক্তি ও সাহস দেখিয়ে দিচ্ছে ইরানের জনগণ। পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির নজির হিসাবে সাম্প্রতিক সময়ে কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদন অনুসারে একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত মিসাইল রয়েছে তেহরানের হাতে। এমন কার্যক্রমের মাঝেই ইরানের উপর চাপ আরও বৃদ্ধি করতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আবার তার প্রশাসন ও মিত্রদের তরফ থেকে দেয়া হয়েছে তেহরানের সাথে আলোচনার আভাস। কিন্তু বরাবরের মতো মুখে এক আর কাজে অন্য এমন নীতির সমালোচনা করে আসছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না তার দেশ। আমরা কখনো বলিনি যে আমরা আলোচনা করব না, কিন্তু ট্রাম্প এসে যখন ঘোষণা করেন তোমাদের এটা করতে হবে সেটা করতে হবে, একই সাথে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে বলেন আসুন আমরা আলোচনা করি, তখন বিষয়টা কেমন হয়? আপনি যদি সত্যি আলোচনার মানুষ হয়ে থাকেন তাহলে কেন অসম্মানজনক আচরণ করবেন? কেন মানুষের পানি, রুটি, ওষুধ ও খাবার পাওয়ার সুবিধা আটকে দেবেন? মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে আমরা আলোচনা করি, তারা চায় আমরা অপমানিত হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করি, কিন্তু আমরা সেটা করব না। শত্রুরা আমাদের পথ আটকাতে পারবে না, আমরা নিজেরাই আমাদের পথ খুঁজে নেব। ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ ও মিলিটারি পাওয়ার নিয়ে সবসময়ই ভয় আছে ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা শিবির। তেহরান যাতে পারমাণবিক বোমা বানাতে না পারে সেজন্য চেষ্টার কোনো কমতি রাখছে না শত্রুরা। একের পর এক নিষেধাজ্ঞা, আলোচনার টোপ, হামলার হুমকি থামাতে পারেনি ইরানের অগ্রগতি। মাটির গভীরে নতুন নতুন সমরাস্ত্র শহর, পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ নৌঘাঁটি, অত্যাধুনিক ড্রোনের বহর, যুদ্ধমহড়া, সবকিছু মিলে ইরান যেন জানান দিতে চাইছে গায়ে আঁচড় লাগলে ছেড়ে কথা বলবে না তারা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে অন্তত 10 জন শ্রমিক নিহত হন এবং গুরুতরভাবে আহত হয়েছেন আরও 6 জন। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম হারনাই এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত হারনাই কয়লা খনি শ্রমিকরা বাজারে কেনাকাটা করতে যাওয়ার সময় গাড়িটি হামলার শিকার হয়। বোমা বিস্ফোরণের সময় ট্রাকে 17 জন খনি শ্রমিক ছিলেন। বেলুচিস্তানের লিবারেশন আর্মি বেলুচিস্তানের পাঞ্জাবিদের হামলার জন্য দায়ী করলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে পাকিস্তান সরকার। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি মেনে আগামী শনিবার মুক্তি পেতে যাওয়া 3 ইসরায়েলের নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জিম্মিদের নামের তালিকা হাতে পেয়েছে ইসরায়েল। বিনিময়ে এখন ফিলিস্তিনি বন্দীদের তালিকা প্রকাশের সময়। তবে জিম্মি মুক্তির ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে, হামাসকে নিশ্চিত করতে হবে এই 3 বন্দীকে অবশ্যই জীবিত অবস্থায় মুক্তি দেওয়া হবে। বন্দীরা যদি জীবিত না ফেরে তাহলে ফিলিস্তিনে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল। এদিকে হামাস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলে যে হুমকি দিয়েছেন তা যুদ্ধবিরতি চুক্তির মূল বিষয়ের সঙ্গে সংঘর্ষিত। এখনো চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ধরপাকড়। পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তারা। অবশ্য ত্রাণ সরবরাহের জন্য রাফা ক্রসিং এ আটকে রাখা গাড়িগুলোকে উন্মুক্ত করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গাজা যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48,239 জন। সব মিলিয়ে গাজায় অন্তত 61,709 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এবং 1,11,776 জন আহত হয়েছে। জার্মানির মিউনিখে ভিড়ের উপর গাড়ি উঠিয়ে অন্তত 30 জনকে আহত করার ঘটনায় আটক আফগান শরণার্থীকে দেশটি থেকে বের করে দিতে বলেছেন চ্যান্সেলর ওলাফ শুলৎস। অভিযুক্তকে ফেরত নেয়ার বিনিময়ে কাবুলের জার্মান কনসুলেটে খোলা শর্ত দিয়েছে তালেবান সরকার। নির্বাচনী প্রচারণায় চ্যান্সেলর শুলৎস বলেছেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের জার্মানি থেকে বের করে দেওয়া উচিত। বিচার জার্মানিতে না করে অপরাধীকে দেশে ফেরত পাঠানোর পক্ষপাতী তিনি। প্রতিক্রিয়ায় তালেবান সরকার জানিয়েছে, আফগান নাগরিককে ফিরে নিতে আপত্তি নেই। এর আগে অবশ্যই কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে আফগানিস্তানে জার্মান কনসুলেটের কার্যক্রম চালু করতে হবে। মূলত জার্মানি থেকে কোনো আফগান নাগরিককে ফেরত পাঠাতে হলে তৃতীয় কোনো দেশ, বিশেষ করে পাকিস্তান হয়ে আফগানিস্তানে পাঠাতে হয়। বৃহস্পতিবার মিউনিক শহরের কেন্দ্রীয় চত্বরে আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের সদস্যদের উপর গাড়ি তুলে দেয় ওই আফগান শরণার্থী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানানো হয়, বৈধভাবে জার্মানিতে থাকছেন তিনি। তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।